হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আমি রাজীব কোনার, ইকোনমিক্সের ফ্যাকাল্টি। দীর্ঘ 8 বছর ধরে রাইসে আছি আমি। তো তোমাদের জন্য লাস্ট দিন যেমন একটা সেশন করেছিলাম, তো আজকে আরেকটা আমরা সেশন নিয়ে এসেছি WBCS প্রিলি ওরিয়েন্টেড। তো তোমরা জানো যে লাস্ট মিনিট একটা রিভিশন থাকা খুবই প্রয়োজন প্রত্যেকেরই, কারণ সামনে আমাদের BCS চলে এসছে আর হাতে মাত্র কয়েকটা গোনা দিন টাইম আছে। তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে এটা ভাইটাল টাইম। এই সময় একটু যদি রিভিশন ভালো করে নিতে পারি বেশ করে, তাহলে আমাদের পরীক্ষাটা অনেক আরও ভালো হয়। তাছাড়া তোমরা জানো ক্লার্কের সামনে অ্যাড বেরিয়েছে, তাছাড়া আমাদের জানি সামনে মিসলিনিয়াস সার্ভিস আছে, তাছাড়া আমাদের বিভিন্ন এক্সাম আরও আসতে চলেছে। তো তার জন্য আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সেশন নিয়ে এসেছি ইকোনমিক্সে প্রিলি ওরিয়েন্টেড, বা আরও আদার্স যে এক্সামগুলো আসছে আমাদের মিসলিনিয়াস সার্ভিস বলো বা ক্লার্ক এক্সাম আসছে, তো এগুলোর জন্য আমাদের বা ফুড এসআই এক্সাম, এগুলোর জন্য আমাদের একটু রিভিশন করে নিতে হবে বেসিক্যালি BCS প্রিলির জন্যে। তো দেখো, আমাদের যে কোনো কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাও তাহলে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। দেখো, নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 03366203574। তো আরেকবার বলছি, তোমাদের যদি কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাও, সামনে যে এক্সামগুলো আসছে, বা তোমরা যদি এখানে অবশ্যই তোমরা ক্লাস করতে চাও, তাহলে এখানে ডিটেলস জানার জন্য তোমরা 03366203574 এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবে এবং তোমরা কোর্সের ডিটেলস পেয়ে যাবে। তো চলো, আজকে আমরা বেশি কথা না বলে একটা সেশন শুরু করছি ইকোনমিক্সের প্রিলি ওরিয়েন্টেড লাস্ট মিনিট রিভিশনের জন্য, যেটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা আমাদের টপিক আসছি আমরা। তো ফার্স্ট দেখো, যে কোশ্চেনটা আমরা আসবো সেখানে কি বলেছে যে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগ মানে জানো, যেটা আমরা জানি যে আমাদের যেটা প্ল্যানিং কমিশন যেটা ছিল আমাদের, এই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে যেটা 2015 সালে মোদী সরকার এনেছেন নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের 64 বছরের পুরনো যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে আমাদের নীতি আয়োগ এলো কত সালে, যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমরা দেখেছি BCS-এ লাস্ট 3-4 বার এসছে এই কোশ্চেনটা BCS প্রিলিতে, এবং লাস্ট ইয়ার তার আগের বছরে এসেছিল কোশ্চেনটা যে নীতি আয়োগ রিপ্লেসিং দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে কেন্দ্রীয় সরকার যেটা বলছে আমাদের প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগকে কত সালে এনেছেন। তাহলে আমরা এখানে কি কোশ্চেন অ্যান্সার করতে পারি না, আমরা জানি যে এখানে অ্যান্সার যেটা হবে সেটা অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে যে অপশান ডি যেটা হবে আমাদের, যে January 1, 2015। কারণ 1 জানুয়ারি 2015 সালে আমাদের নীতি আয়োগকে আনা হয়েছে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে যাবে তোমাদের এই কোশ্চেনটা আসার চান্স খুবই আছে, কারণ এটা আমরা দেখেছি প্রায় আসে এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা যেটা যাবো নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার যেটা বলেছে আমাদের নাম্বার 2 কোশ্চেন, যে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য বডি অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য বডি অফ। তাহলে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ড্যাশ বডি। তাহলে প্ল্যানিং কমিশন কী ছিল আমাদের, তাহলে আমরা প্রথমেই জানি যে প্ল্যানিং কমিশন হচ্ছে তৈরি হয়েছিল 1950 সালের 15ই মার্চ। এই যে প্ল্যানিং কমিশন, এটা কি বডি বলা হয়েছে এখানে কোশ্চেনে, তাহলে আমরা জানি যে প্ল্যানিং কমিশন ছিল নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাটিউটরি অ্যান্ড অ্যাডভাইজারি বডি। তার মানে কি, প্ল্যানিং কমিশন হচ্ছে একটা এক্সট্রা পার্ট অফ কনস্টিটিউশনাল বডি। এই প্ল্যানিং কমিশনকে সংবিধানে কোথাও উল্লেখ করা নেই, কারণ এই প্ল্যানিং কমিশন হচ্ছে একটা অসাংবিধানিক, নন কনস্টিটিউশনাল, এবং যেটা নন কনস্টিটিউশনাল বলা হয় সেটাই হচ্ছে নন স্ট্যাটিউটরি বডি। তাহলে আমাদের দেখো অপশানে যেগুলো বলেছে স্ট্যাটিউটরি, তাহলে আমরা জানি প্ল্যানিং কমিশন হচ্ছে নন স্ট্যাটিউটরি বডি, তাই অপশান এ কখনোই হবে না। নেক্সট অপশানে কি বলেছে, কনস্টিটিউশনাল। তাহলে আমরা জানি যে প্ল্যানিং কমিশন যেটা বলেছে আমাদের কনস্টিটিউশনাল বডি, এটাও আমাদের অ্যান্সার হবে না, কারণ নন কনস্টিটিউশনাল জানি। কিন্তু দেখো অপশান সিতে বলে দিয়েছে যে প্ল্যানিং কমিশন হচ্ছে একটা অ্যাডভাইজারি বডি, তাহলে আমাদের অ্যান্সার করব অপশান সি যেটা বলেছে অ্যাডভাইজারি বডি, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা চলো, এরপরে আমরা যাব যেটা হচ্ছে নেক্সট আরেকটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছি, সেটা হচ্ছে আমাদের যে প্ল্যানিং কমিশন হলো। এবার আমরা যেটা নাম্বার 3-তে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে তোমার খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিচ্ছি, যেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কারেক্ট ডিউরেশন অফ দ্য ফার্স্ট প্ল্যান। এটা একটা প্ল্যানিং নিয়ে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আরেকবার আমরা বলছি যে নাম্বার 3 যে কোশ্চেনটা বলেছে প্ল্যানিং কমিশন সম্বন্ধে, হোয়াট ওয়াজ দ্য কারেক্ট ডিউরেশন অফ দ্য ফার্স্ট প্ল্যান। তাহলে ফার্স্ট প্ল্যানের কারেক্ট ডিউরেশন বলতে কি বলা হচ্ছে, যে ফার্স্ট প্ল্যানের কারেক্ট ডিউরেশন বলছে 47 থেকে 52, না আমাদের বলা হচ্ছে 51 থেকে 56, না 50 থেকে 55, না আমাদের বলেছে 48 থেকে 53। তাহলে আমরা যেটা জানি
যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ডিউরেশন কিন্তু ছিল 5 বছর। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান কিন্তু 5 বছর করেই ডিউরেশন হয়, কারণ আমরা বলেই দিয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যানটা, এটা জানো আমাদের শুরু হয়েছিল 1 এপ্রিল 1951-এ এবং এটা শেষ হবে ঠিক 31 মার্চ 1956-এ। তাহলে আমাদের এখানে অপশানগুলো কি বলা আছে, দেখো ফার্স্ট অপশানে দেওয়া আছে যে হোয়াট ওয়াজ দ্য কারেক্ট ডিউরেশন অফ দ্য ফার্স্ট প্ল্যান। তাহলে আমাদের এখানে প্রথমে বলা আছে 1947 থেকে 52। তা আমরা জানি যে ফার্স্ট প্ল্যান শুরু হয়েছিল 51-এ এবং এন্ড হয়েছে 56-এ। তাহলে কখনোই 47 থেকে 52 যে অপশান সেটা হবে না, কিন্তু সেকেন্ড অপশানে যেটা বলে দিয়েছে আমাদের যে 1951 থেকে 1956। তাহলে আমাদের দেখো এই যে অপশানটা বলেছে যে সেকেন্ড 5 আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ডিউরেশন, তাহলে আমরা অবশ্যই অ্যান্সার করব অপশান বি যেটা বলেছে 1951 থেকে 56, এটাই হবে অ্যান্সার। তাহলে নেক্সট দেখো যেটা আমরা আসবো সেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার যে কী আসবো যে 5 ইয়ার প্ল্যান থেকে যে যেটা বলা আছে আমাদের 5 ইয়ার প্ল্যানে যে নাম্বার 4 যে কোশ্চেনটা বলা আছে যে সেলফ রিলায়েন্স। তাহলে সেলফ রিলায়েন্স কথাটা মানে কি না, দেখো কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে যে সেলফ রিলায়েন্স অ্যাজ অ্যান অবজেক্টিভ অফ প্ল্যানিং ওয়াজ এমফ্যাসিস ফার্স্ট টাইম। তাহলে সেলফ রিলায়েন্স কনসেপ্টটার মানে কি, তাহলে সেলফ রিলায়েন্স মানে হচ্ছে আমরা জানি যে স্বনির্ভরতা। তাহলে একটা দেশ সেলফ রিলায়েন্স কখন হতে পারে, যখন একটা দেশের মনে করো যে দেশের যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলো যদি সেই দেশে অ্যাভেলেবেল না থাকে, তাহলে স্বাভাবিক ব্যাপার সেই দেশ কখনোই স্বনির্ভর হতে পারবে না। তাহলে আজকে ধরো আমাদের ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তাহলে ইন্ডিয়া দেখো মেনলি যেগুলো আমরা এক্সপোর্ট করছি সেগুলো হচ্ছে এগুলো আমাদের দেশে প্রোডাকশন হয়। তাহলে আমরা যেমন টি, কটন, সুগার, প্যাডি, হুইট এগুলো আমরা কী করছি এক্সপোর্ট করি। আবার দেখো ফর এক্সাম্পল যেটা হচ্ছে আমাদের আমরা যেটা কি ইম্পোর্ট করছি, তাহলে আমরা ইম্পোর্ট করি মেন কোনগুলো না, যেগুলো আমার দেশে অ্যাভেলেবেল নয়, যে রিসোর্সগুলো আমার দেশে অ্যাভেলেবেল নয় বা পাওয়া যায় না, তাহলে সেগুলো আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হবে। তাহলে স্বাভাবিক ব্যাপার আমরা দেখো যেগুলো আমার দেশে অ্যাভেলেবেল নয় সেগুলো যদি আমরা ইম্পোর্ট না করি, তাহলে আমার দেশে যে ঘাটতি সেটাকে আমরা মেকআপ করবো কী করে, বা আমাদের যে দেশে যে ঘাটতি সেটাকে আমরা ফুলফিল করবো কী করে। তাহলে স্বাভাবিক ব্যাপার আমাদেরকে যদি স্বনির্ভর হতে হয়, তাহলে আমার দেশে যে ঘাটতিটা রয়েছে সেটাকে অবশ্যই মেটাতে হবে। তাহলে আমরা কি করব যে আমার দেশে যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকে আমরা এক্সপোর্ট করব বাইরের দেশে, যাতে আমাদের আরও বেশি করে বৈদেশিক মুদ্রাটা আমরা অর্জন করতে পারি। যত বেশি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো তত দেশে কি বলতে পারি আমরা একটা আর্থিক দিক থেকে ভারতের স্টেবিলিটি আসবে। আর যে রিসোর্সগুলো আমার দেশে অ্যাভেলেবেল নয় সেই রিসোর্সগুলোকে তো আমাকে স্বাভাবিক ব্যাপার যে বাইরে থেকে ইম্পোর্ট করে আমাকে ম্যানেজ করতেই হবে, কারণ আমার দেশে যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল থাকছে না সেগুলো আমাদেরকে বাইরে থেকে যদি ইম্পোর্ট না করি তাহলে আমরা আমাদের ঘাটতি থেকে মেটাবো কী করে। তাহলে একটা দেশ বলছে সেলফ রিলায়েন্স অ্যাজ অ্যান অবজেক্টিভ অফ প্ল্যানিং ওয়াজ এমফ্যাসিসড। তাহলে এই যে স্বনির্ভরতার উপরে প্রথম বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম। তাহলে আমরা জানি যে এই যে সেলফ রিলায়েন্স কনসেপ্টটা বা স্বনির্ভরতা যে কনসেপ্টটা এটা প্রথম এসেছিল কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কিন্তু কোশ্চেনটা আমাদেরকে বলেনি যে দ্য কনসেপ্ট অফ সেলফ রিলায়েন্স, বলেছে যে সেলফ রিলায়েন্সটা মেন থিম ছিল কোন 5 ইয়ার প্ল্যানের, মানে এটার উপরে গুরুত্ব দিয়েছিল সরকার বেশি করে স্বনির্ভরতার উপরে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে আমরা জানি সেটা অ্যান্সার হবে 4th 5 ইয়ার প্ল্যান বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ জানো যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন গুরুত্ব ছিল কি যে আমাদের গ্রোথ উইথ স্টেবিলিটি, আমাদেরকে তো গ্রোথ করতেই হবে কিন্তু সেই গ্রোথটা শুধু বাড়ালে হবে না, সেটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে, স্টেবল রাখতে হবে। কারণ আমরা যদি গ্রোথকে স্টেবল রাখতে না পারি, গ্রোথ যদি ফল করে যায় বা গ্রোথ যদি পড়ে যায় তাহলে আমাদের কিন্তু দেশে ঘাটতি হয়ে যাবে। তাই গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস সেলফ রিলায়েন্স, মানে শুধুমাত্র গ্রোথ করলে হবে না বা আমাদেরকে গ্রোথকে আরও বাড়াতে হবে, তার সঙ্গে আমাদেরকে কী করতে হবে যে স্বনির্ভর হতে হবে, যে আমার দেশে যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল নয় সেই রিসোর্সগুলোকে আমাকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করবে বা আমরা আমদানি করে আমাদের ঘাটতিটাকে অবশ্যই মেকআপ দেবো। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা না, অ্যান্সার হবে অপশান অবশ্যই হবে ডি, যেটা বলেছে আমাদের সি, অপশান সি 4th 5 ইয়ার প্ল্যান। 4th 5 ইয়ার প্ল্যান হবে অ্যান্সার, বুঝেছে। তাহলে নেক্সট যেটা আমরা আসবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার যে কি বলবো যে আমাদের 5 ইয়ার প্ল্যানের উপরে, সেটা হচ্ছে তোমার যে বলে দেখো নাম্বার 5 কোশ্চেন যেটা বলছে যে এ মেজর শিফট
ভালো করে কোশ্চেনে পড়তে হবে, কারণ কোশ্চেনটা যদি ভালো করে আমরা না পড়ি তাহলে আমরা কিন্তু 5 ইয়ার প্ল্যানের কোশ্চেনে অ্যান্সার ভালো পারবো না। কারণ অনেক সময় দেখেছি আমরা যে অপশানগুলো এমনভাবে দেয় পরীক্ষাতে, বিশেষ করে WBCS প্রিলিতে, যে অপশানগুলোর মধ্যে আমাদের কনক্লুশন থেকে যায়। যেমন কিছু কোশ্চেন দেয় যে কনসেপ্টটা কবে এসেছিলো, আবার কিছু কোশ্চেন দেয় যে যেমন গরিবি হাটাও বলে একটা কোশ্চেন থাকে যে এই কয়েন করা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে। আবার অনেক সময় কোশ্চেন দেয় যে গরিবি হাটাও যে কনসেপ্টটা কোন প্ল্যানে মেন থিম ছিল। যেমন আমরা একটু আগে কোশ্চেনটা দেখলাম যে সেলফ রিলায়েন্স বা স্বনির্ভরতা, এই কনসেপ্টটা আমরা দেখেছি যদি বলে ইন্ট্রোডিউস যদি বলে দেয় যে কোন প্ল্যানে এটা ইন্ট্রোডিউস হয়েছিল তাহলে হবে থার্ড প্ল্যান। কিন্তু আবার যদি কোশ্চেন দেয় যে সেলফ রিলায়েন্সটা মেন থিম ছিল বা সেলফ রিলায়েন্সটা ইনক্লুড করা হয়েছিল কোন প্ল্যানে বা কার উপরে জোর দেওয়া হয়েছিল কোন প্ল্যানের ক্ষেত্রে, স্বনির্ভরতার উপরে, তাহলে অ্যান্সার হবে ফোর্থ প্ল্যান। তাই কোশ্চেনটা ভালো করে না পড়লে আমাদের অপশানগুলো কিন্তু ভুল হতেই পারে অ্যান্সার যখন আমরা নির্বাচন করছি। তাহলে আমাদেরকে কোশ্চেনটা আগে ভালো করে মন দিয়ে পড়তে হবে, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কী বলতে চেয়েছে, তারপরে আমরা অ্যান্সার করব। কারণ তাড়াহুড়োতে যদি আমরা ভুল করে ফেলি সেখানে আমাদের কারেকশন করার কোনো সুযোগ থাকবে না পরীক্ষার সময়। তাহলে আমার দেখো কোশ্চেনটা কি বলেছে নাম্বার 5-এ, এ মেজর শিফট ইন দ্য 9th 5 year প্ল্যান ফ্রম ইটস প্রসিডিংস ওয়ান্স ওয়াজ। তার মানে কি বলেছে যে আমাদের যে 9th 5 year প্ল্যান যেটা, তাহলে আমাদেরকে জানতে হবে যে 9th 5 year প্ল্যানের ডিউরেশনটা কত ছিল। তাহলে আমরা জানি যে 9th 5 year প্ল্যানের ডিউরেশন ছিল আমাদের যেটা মেন হচ্ছে 1997 থেকে 2002, 1997 থেকে 2002, এই সময়টা ছিল আমাদের 9th 5 year প্ল্যানের মেন যেটা হচ্ছে ডিউরেশন ছিল। তাহলে কোশ্চেনটা আমাদেরকে পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে যে এ মেজর শিফট, তাহলে 9th 5 year প্ল্যানে যে সরকার বলছে শিফট করলো ফ্রম ইটস প্রসিডিং ওয়ান ওয়াজ। তাহলে দেখো আমাদের 9th প্ল্যান থেকে গভর্নমেন্ট যে এলো, তাহলে এই 9th প্ল্যানকে কি বলা হয় না প্রাইম মিনিস্টার স্পেশাল অ্যাকশন প্ল্যান। না আমাদের প্রধানমন্ত্রী কিছু স্পেশাল অ্যাকশন নিয়েছিলেন 9th 5 year প্ল্যানে আমাদের ইকোনমিকে গ্রো করার জন্যে। তাহলে কোশ্চেনটা বলেছে দেখো ফার্স্ট অপশানে যে পিপলস ইনভলভমেন্ট ভায়া লোকাল বডিজ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। তার মানে বলছে মানুষজনকে আরও বেশি করে সরকার চেয়েছিল ইনভলভ করতে, এবং লোকাল যারা মানুষ বা লোকাল বডি, যেমন আমরা বলতে পারি যে লোকাল বডি মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, এর সঙ্গে আরও বেশি করে হাত মিলিয়ে মানুষজন যদি কাজ করে তাহলে সেই রুরাল এরিয়াতে আরও বেশি করে ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে। তাহলে এখানে দেখো বলেছে যে আমাদের 9th যে 5 year প্ল্যানটা, এখানে যে প্রাইম মিনিস্টার যেটা স্পেশাল অ্যাকশন নিয়েছিলেন তাহলে তার আগের প্ল্যানের থেকে সেটা শিফট করেছিল 9th প্ল্যানে। সেটা কি বলেছে যে পিপলস ইনভলভমেন্ট ভায়া লোকাল বডিজ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। সেকেন্ড অপশন কি বলেছে যে মেজর ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার উইথ এ ভিউ টু প্রমোট এক্সপোর্ট, বলছে এগ্রিকালচার এক্সপোর্টটাকে আরও বেশি করে বাড়ানো। তাহলে আমরা জানি যে 9th 5 year প্ল্যানে কিন্তু এগ্রিকালচার এক্সপোর্টের উপর অতটা জোর দেওয়া হয়নি, যেটা আমাদের এগ্রিকালচারটা মেন থিম ছিল ফার্স্ট প্ল্যানের। আবার দেখো বলেছে দ্য কনসেন্ট্রেশন অফ পাবলিক ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। তাহলে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর আরও জোর দেওয়া, যেটা আমাদের সরকার মেনলি করেছিল 8th 5 year প্ল্যানে, যেটা আমাদের জানো যে গভর্নমেন্ট প্রথমবার পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে সরে এসেছিল, যেটা হচ্ছে আমাদের 8th প্ল্যানে, যেখানে আমরা জানি যে ক্যাপিটালাইজেশন প্যাটার্ন অফ সোসাইটির উপর জোর দিয়েছিলেন সরকার। আবার বলেছে দেখো অপশন ডিতে মেজর ইনভেস্টমেন্ট ইন সেক্টরস ইন হুইচ ইন্ডাস্ট্রিয়াল সিগনেস বিন ক্রনিক প্রবলেম। তাহলে বলছে যে ইন্ডাস্ট্রিগুলো যে রুগ্ন হয়ে পড়ছে যে অর্থের অভাবে বা ক্যাপিটালের অভাবে, সেটা বলেছিল অপশন ডিতে, তাহলে সেটাও হয়নি। তাহলে আমাদের 9th প্ল্যানে যেটা সরকার মেন কি করেছিল, যেটা জোর দিয়েছিল, সেটা হচ্ছে আরও বেশি করে মানুষের ইনভলভমেন্ট প্রয়োজন। যদি দেশে ডেভেলপ করতে হয় তাহলে মানুষকে আরও বেশি করে ইনভলভ করতে হবে, কারণ মানুষ যদি ইনভলভ হয়, বিশেষ করে লোকাল বডি পঞ্চায়েত বলো বা মিউনিসিপ্যালিটি, তাহলে কিন্তু দেশের ডেভেলপমেন্টটা আরও বেশি ত্বরান্বিত হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, নাম্বার 5-এর অপশন অবশ্যই হবে অ্যান্সার এ, যে পিপল ইনভলভমেন্ট ভায়া লোকাল বডিজ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। আরও বেশি করে লোকাল মানুষজনকে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতেই হবে, তবেই দেশের আরও বেশি করে ডেভেলপমেন্ট প্রসেসটা ত্বরান্বিত হবে। যে জন্য আমরা 9th প্ল্যানকে বলি যে প্রধানমন্ত্রী একটা স্পেশাল অ্যাকশন প্ল্যান। এটা এই কোশ্চেনটা অনেকবার এসছে যে প্রাইম মিনিস্টার স্পেশাল অ্যাকশন ইজ কল্ড হুইচ 5 year প্ল্যান। তাহলে আমরা বলবো 9th 5 year প্ল্যান, যেখানে আরও বেশি করে লোকাল মানুষের ইনভলভমেন্ট হয়েছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব এরপরে, যেটা বলেছে আমাদের যে তোমার যে আমরা যেটা আসবো যে নাম্বার আরেকটা প্ল্যানিং সম্বন্ধে একটা যেটা মেন কোশ্চেন আসবো আমরা, সেটা হচ্ছে তোমার যে নেক্সট দেখো যেটা আসবো আমরা নেক্সট স্লাইডে যেটা আসছি নাম্বার 6, যেটা বলেছে দ্য এরাডিকেট পোভার্টি। তাহলে
দারিদ্র দূরীকরণ, যেটা আমরা বলেছে এরাডিকেট পোভার্টি, গরিবি হাটাও। একটু আগেই তোমাদের বলেছিলাম যে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। যে গরিবি হাটাও ওয়াজ পয়েন্ট যদি বলে তাহলে আমরা আগেই জানি যে 4th 5 year প্ল্যান হয় অ্যান্সার। আবার যদি বলে গরিবি হাটাও ইজ দ্য মেন থিম, মানে গরিবি হাটাও বা দারিদ্র দূরীকরণ এটা কোন প্ল্যানে ইনক্লুড করেছিল সরকার, তাহলে আবার অ্যান্সার হবে 5th 5 year প্ল্যান। তাহলে এখানে দেখো আমাদেরকে কোশ্চেনটা বলেছে কি, যে আমাদেরকে জানতে হবে যে কোশ্চেনটা এখানে কি বলা হয়েছে, যে দ্য এরাডিকেট পোভার্টি গরিবি হাটাও স্লোগান ওয়াজ কয়েন্ট ডিউরিং দ্য ড্যাশ প্ল্যান। তাহলে গরিবি হাটাওটা স্লোগানটা বলছে কয়েন্ট করা হয়েছিল কোন প্ল্যানে, কয়েন্ট বলেই দিয়েছে, কয়েন্ট মানে হচ্ছে নামকরণ। তাহলে আমাকে এখানে কোশ্চেনটা কোথাও বলে দেয়নি যে গরিবি হাটাওটা কোন প্ল্যানের মেন থিম ছিল, কিন্তু কোশ্চেনে কি বলেছে যে গরিবি হাটাও টার্মটা জানো যে ইন্দিরা গান্ধী সরকার এই গরিবি হাটাও টার্মটা প্রথমবার কয়েন করেছিলেন 1971-এ। তাহলে গরিবি হাটাও ওয়াজ কয়েন্ড ডিউরিং হুইচ প্ল্যান। তাহলে আমরা অবশ্যই যেটা আমরা এখানে অ্যান্সার করব তাহলে কি হবে যে আমাদের 4th 5 year প্ল্যান, অবশ্যই হবে অ্যান্সার 4th 5 year প্ল্যান। কিন্তু যদি বলতো কোশ্চেনটা যে গরিবি হাটাও ওয়াজ দ্য মেন থিম, তখন আমরা অ্যান্সার করব 5th প্ল্যান। কিন্তু এখানে পয়েন্ট বলে দিয়েছে যে গরিবি হাটাও নামকরণ করা হয়েছিল কোন প্ল্যানে, তাই আমরা এখানে অ্যান্সার করেছি 4th 5 year প্ল্যানে, বুঝলো। তারপর আমরা চলে যাবো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে প্ল্যানিং কমিশনের সম্বন্ধে। সেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 7 যেটা বলেছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন। কোন স্টেটমেন্টটা বলছে কারেক্ট প্ল্যানিং কমিশন সম্বন্ধে, এটা আমাদেরকে জানতে হবে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। তাহলে ফার্স্ট অপশানে কি দিয়েছে না, ফার্স্ট অপশানে দেখো বলেছে যে ইট ইজ নট ডিফাইন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা জানি যে প্ল্যানিং কমিশন কিন্তু ছিল অসাংবিধানিক, বা এটাকে বলা নন কনস্টিটিউশনাল বডি বা এক্সট্রা পার্ট অফ কনস্টিটিউশনাল বডি। তাহলে এখানে দেখো ফার্স্ট অপশানটা তাই বলেছে ইট ইজ নট ডিফাইন্ড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এটা ভারতের সংবিধানে এর কথা উল্লেখ করা নেই, তাহলে অবশ্যই অপশন এটা আমাদের ঠিকই আছে। নেক্সট অপশন বলেছে মেম্বার্স ডু নট রিকোয়ার এনি মিনিমাম এডুকেশন। তাহলে প্ল্যানিং কমিশনের আগে মেম্বার জানতে হবে যে কারা কারা হয়। তাহলে জানো আমরা যে প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি হবেন প্ল্যানিং কমিশনের সর্বদা চেয়ারম্যান। এবং জানো প্ল্যানিং কমিশনের মেম্বার কারা কারা হয় না, সিএম অফ অল স্টেটস, লেফটেন্যান্ট গভর্নর্স অফ অল ইউনিয়ন টেরিটরিজ। তাহলে এরা হচ্ছে মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন। তাহলে মেম্বার্স ডু নট রিকোয়ার এনি মিনিমাম এডুকেশন। তাহলে এর মেম্বার হতে গেলে বলছে তাদের কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে এডুকেশন প্রয়োজন হয় না, তাহলে এটাও ঠিক। অপশন সি এ বলেছে মেম্বার্স অ্যান্ড ভাইস চেয়ারম্যান। তাহলে জানো যে ভাইস চেয়ারম্যান যেটা হচ্ছে প্ল্যানিং কমিশনের যেটা প্রথম ছিলেন, প্রথম ভাইস চেয়ারম্যান, এটা পরীক্ষা এসছে যে প্ল্যানিং কমিশনের ফার্স্ট ভাইস চেয়ারম্যানকে ছিলেন। তাহলে চেয়ারম্যান যদি বলে তাহলে প্রথম প্রধানমন্ত্রী জানো যে আমাদের ছিল জওহরলাল নেহরু, তাহলে প্রথম চেয়ারম্যান ছিলেন প্ল্যানিং কমিশনের জওহরলাল নেহরু। আর ফার্স্ট ভাইস চেয়ারম্যান যে ছিলেন তিনি ছিলেন গুলজারিলাল নন্দা, উনি ছিলেন অস্থায়ী। কিন্তু যদি পার্মানেন্টলি বলেন তাহলে প্ল্যানিং কমিশনের পার্মানেন্টলি ভাইস চেয়ারম্যান কি ছিলেন, তিনি ছিলেন টি কৃষ্ণমাচারী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে পরীক্ষায় যে ফার্স্ট ভাইস চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। তাহলে আমরা কি বলবো অ্যান্সার গুলজারিলাল নন্দা, উনি ছিলেন প্রথম ভাইস চেয়ারম্যান, কিন্তু উনি ছিলেন টেম্পোরারি, উনি কিন্তু পার্মানেন্ট থাকেননি। আর ফার্স্ট যদি পার্মানেন্ট ওয়ার্ডটা বলে দেয় আমাকে যে স্থায়ী হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রথমবার ভাইস চেয়ারম্যান, তখন কিন্তু আমরা অ্যান্সার করব যেটা হচ্ছে টি কৃষ্ণমাচারী। তাহলে মেম্বার্স অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ ইট ডু নট হ্যাভ ফিক্সড ওয়ার্কিং ডিউরেশন। তাহলে জানো এনাদের কোনো ফিক্সড ডিউরেশন হয় না, প্ল্যানিং কমিশনের যারা মেম্বার্স হোক বা যিনি ভাইস চেয়ারম্যান হবেন ওনার কোনো ফিক্সড ডিউরেশন হয় না। অ্যান্ড অপশন ডি বলেছে অল অফ দিস। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রত্যেকটা অপশানই কিন্তু আমাদের কারেক্ট বলা আছে, তাই অ্যান্সার করব অপশন অবশ্যই ডি অল অফ দিস। আচ্ছা নেক্সট আমরা যাব আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্ল্যানিং কমিশন সম্বন্ধে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় এসেছিল বা আসতে পারে আগামী দিনে আবার। তাহলে নেক্সট দেখো নাম্বার 8-এ কোশ্চেন যেটা বলেছে, এগুলো আমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। আমরা বিগত বছরে এই কোশ্চেনগুলো এসেছে দেখেছি বা আবার আসতে পারে, তাই এই কোশ্চেনগুলো আমাদেরকে আরেকবার রিভিশন করে নিতেই হবে
পরীক্ষার আগে যাতে আমাদের ভুল না হয়। এবং বললাম না যে তোমাদেরকে যে অনেক সময় কোশ্চেনের মধ্যে যদি আমরা একটু ভুল বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের অপশন ভুল হয়ে যায়, তাই আমাদেরকে কোশ্চেনটা সঠিকভাবে নির্বাচন করা প্রয়োজন, যে কোশ্চেনে কি বলতে চাইছে দেখতে হবে। কারণ একবার যদি পরীক্ষার খাতে আমরা ভুল করে ফেলি সেখানে কারেকশন করার কোনো জায়গা থাকবে না। তাই আমাদেরকে কোশ্চেনে অ্যান্সার মার্ক করার আগে আমাকে অবশ্যই অ্যান্সারগুলো মার্ক করার আগে কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন কোশ্চেনটা। দেখো নাম্বার 8-এ যেমন কোশ্চেনটা কী বলেছে, প্ল্যানিং কমিশন সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম। এটা আমরা দেখেছি প্রিলিতে প্রায় এসছে 1 বছর 2 বছর ছাড়া ছাড়া, না হলেও প্রায় 10 আর 12 বার এসছে কোশ্চেনটা প্রিলি এক্সামে। দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম, তাহলে মিনিমাম মানুষের চাহিদা কী থাকে না, যে কোনো মানুষের মিনিমাম বলতে আমরা জানি যে ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, তারপর তুই বলতে পারো ক্লথ, গার্মেন্টস, স্যানিটেশন, এগুলো হচ্ছে মানুষের মিনিমাম নিডস। ক্যালোরি, বেসিক এডুকেশন, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা মিনিমাম নিডস, এগুলো চাই। তাহলে বলছে দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড ডিউরিং দ্য হুইচ 5-year প্ল্যান। তাহলে এই যে মিনিমাম নিডসটা এটা কোন 5-year প্ল্যানে আনেছিলেন? তাহলে জানো যে ইন্দিরা গান্ধী সরকার এটা প্রথমবার এই কনসেপ্টটা এনেছিলেন মিনিমাম নিডস প্রোগ্রাম। কারণ আমরা জানি বলেছিলাম যে গরিবি হাটাও এই যে কয়েন করা হয়েছিল 4th প্ল্যানে, কিন্তু গরিবি হাটার উপর সরকার জোর দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার, যে মানুষের যে বেসিক চাহিদা মিনিমাম নিডস, ফুড বলো, শেল্টার বলো, ক্লথ বলো, এগুলো কিন্তু আমাকে কি করতে হবে, অবশ্যই মানুষের দরকার। সেটা ওই জন্যই তিনি কিন্তু মিনিমাম নিডস প্রোগ্রামটার উপর জোর দিয়েছিলেন। আমাদের অ্যান্সার হবে 5th 5-year প্ল্যান, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 5th যেই প্ল্যানে গরিবি হাটাও এটাকে ইনক্লুড করা হয়েছিল, মেন থিম বানানো হয়েছিল যে রিমুভেল অফ পভার্টি অ্যান্ড প্রাইস স্টেবিলিটি অফ অ্যান ইকোনমি। তাহলে আমাদের অ্যান্সার করবো অবশ্যই যেটা হচ্ছে অপশন এ হবে 5th 5-year প্ল্যান। নেক্সট আমরা চলে যাবো একটা প্ল্যানিং কমিশন সম্বন্ধে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে আমাদের পরীক্ষায় আসতে পারে বা আমাদের দেখেছি পরীক্ষায় এসেছে এই ধরনের কোশ্চেন অনেকবার। নাম্বার 9 বলেছে ভালো করে কোশ্চেন পড়তে হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ওয়ার অ্যাডেড টু দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম ডিউরিং দ্য 7th প্ল্যান। যে 7th প্ল্যান জানো যে ডিউরেশন ছিল 85 থেকে 90, 1985 থেকে 90, এটা ছিল 7th প্ল্যান ডিউরেশন। ওই সময় ছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, কারণ জানি আমরা ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে রাজীব গান্ধী হয়েছিলেন প্রাইম মিনিস্টার। তাহলে 7th প্ল্যানের ডিউরেশন ছিল 85 থেকে 90, যে সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তাহলে এই যে বলছে যেটা ইন্দিরা গান্ধী শুরু করেছিল মিনিমাম নিডস প্রোগ্রামটা আমরা জানি যেটা 5th 5-year প্ল্যানে, তো সেইটা বলছে এর কম্পোনেন্টসগুলো আরও বেশি করে সেখানে বলছে জোর দেওয়া হলো, অ্যাড করা হলো 7th প্ল্যানে। কী কী সেটা বলেছে দেখো, রুরাল ডোমেস্টিক এনার্জি, তার মানে রুরাল মানে জানি আমরা যেটা হচ্ছে রুরাল এরিয়া, যেটা হচ্ছে গ্রামীণ জায়গা যারা, সেখানে বলছে আরও বেশি করে এনার্জির উপর জোর দিতে হবে, বিভিন্ন যে মানুষের যাতে রুরাল এরিয়াতে কোনো অসুবিধা না হয় বা গ্রামের দিকে লোকজন যেন আরও বেশি করে গভর্নমেন্টের বেনিফিটগুলো পায়, সেগুলো আরও বেশি করে জোর দিতে হবে, রুরাল ডোমেস্টিক এনার্জি। এটা অবশ্যই ঠিক আছে। নেক্সট যেটা বলেছে দেখো অপশান রুরাল স্যানিটেশন, একটু আগে বলেছিলাম স্যানিটেশন, ফুড, ক্যালোরি, এগুলো প্রত্যেকটা মিনিমাম রিকোয়ার্স, তাহলে রুরাল স্যানিটেশনের উপর জোর দিতে বলেছে, এটাও ঠিক বলেছে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন জিনিসটা কি জানো, আমরা জানি যে বিভিন্ন যে গভর্নমেন্ট আমাদের যে খাবার বিলি করছে, ফর এক্সাম্পল জানো যে বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে বা বিভিন্ন যে আমরা জানি যেটা হচ্ছে গভর্নমেন্ট ন্যায্য মূল্যের দোকান বলি, যে আমাদেরকে ফ্রিতে অনেক সময় যেটা দেখেছিলাম প্যান্ডামিকের সময় চাল ডাল এগুলো আমাদের গভর্নমেন্ট যে বিলি করছিল রেশন দোকানের মাধ্যমে। তাহলে এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর আমাদেরকে আরও বেশি করে জোর দিতে হবে, কারণ আমরা যদি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে জোর না দিই তাহলে সাধারণ মানুষ অভুক্ত থেকে যাবে। তাই এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আরও বেশি করে সরকার চেয়েছিল গ্রামের দিকে বা রুরাল এরিয়াতে মানুষজনকে আরও বেশি করে এই সমস্ত ফুড গ্রেনসগুলোকে অ্যালোকেট করতে বা ডিস্ট্রিবিউট করতে। তাহলে এখানে আমাদের অ্যান্সার অবশ্যই করব কি অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। আরেকটা আমরা দেখতে হবে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবে প্ল্যানিং কমিশনে। তাহলে এই যে প্রত্যেকটা কোশ্চেন যেটা আলোচনা করছি তোমাদের, এটা কিন্তু লাস্ট মিনিট রিভিশনের জন্য তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, নাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা আরও ভালো হবে। তাহলে নেক্সট দেখো নাম্বার 10 কোশ্চেন কী বলা আছে যে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য হুইচ 5-year প্ল্যান। তাহলে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, তাহলে আমরা জানি যেটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা লঞ্চ করা হয়েছিল মেনলি কোন প্ল্যানে না, আমরা জানি যেটা বলেছে 4th 5th 6th 7th। তাহলে আমাদের জানি যে
ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এটা এসেছিল মেনলি, যেটা গভর্নমেন্ট লঞ্চ করেছিল 1978 1978 এবং 1980 সাল অবধি এটা কন্টিনিউ করা হয়েছিল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এবং 1980 সালে এটা পরবর্তীকালে এনআরইপি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রামের সাথে মার্চ হয়ে গেছে। তাহলে আমাদের দেখো বলেছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হুইচ প্ল্যান। তাহলে 1978 মানে জানো যে আমাদের ডিউরেশন জানি যে 1974 থেকে 78 অবধি ছিল আমাদের 5th 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন, কারণ পঞ্চবার্ষিকী যেটা পরিকল্পনা সেটা যেন 1 বছর আগেই টার্মিনেট করা হয়েছিল, যেহেতু ওই সময় আমাদের সরকার চেঞ্জ হয়েছিল। কারণ আমরা জানি ইন্দিরা গান্ধী সরকারকে রিপ্লেস করে প্রথমবার যিনি এসেছিলেন নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, যার নাম ছিল মোরারজি দেশাই। তাহলে মোরারজি দেশাই এসেছিলেন 1978 সালে। তাহলে উনি কী করেছিলেন, কংগ্রেসের প্ল্যানটাকে 1 বছর আগেই স্টপ করে দিয়েছিলেন 1978-এ, এবং উনি জনতা গভর্নমেন্ট প্ল্যান তৈরি করেছিলেন। সেই জন্য দেখো আমাদের 1978 সালে এটা লঞ্চ করা হয়েছিল। তাই এখানে অ্যান্সার অবশ্যই করব আমাদের 5th 5 ইয়ার প্ল্যান, অপশন বি হবে অ্যান্সার। নেক্সট দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবো, যেটা খুবই আসে পরীক্ষাতে, বিশেষ করে আমরা দেখেছি বিসিএস পরীক্ষাতে অনেকবার এসছে কোশ্চেনটা প্ল্যানিং থেকে। নাম্বার 11 কোশ্চেন বলেছে দ্য 6th প্ল্যান এইমড অ্যাট স্ট্রেংথেনিং দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ। তাহলে ষষ্ঠ যেটা 85 থেকে 90 ছিল 7th প্ল্যান ডিউরেশন, তাহলে 80 থেকে 85 কী হবে 6th প্ল্যানের ডিউরেশন, যেটা ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ওই সময়। দ্য 6th প্ল্যান এইমড স্ট্রেংথেনিং দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ। তাহলে 6th প্ল্যানটা কার ছিল, ইন্দিরা গান্ধী সরকারের। তাহলে 6th প্ল্যানে সরকার বলছে কিসের উপরে মেনলি জোর দিয়েছিলেন, কোন পরিকাঠামোর উপরে, স্ট্রেংথেনিং। তার মানে কি স্ট্রেংথেনিং মানে হচ্ছে আরও বেশি করে পরিকাঠামোর উপর জোর দেওয়া, তাহলে শক্তিশালী করা। স্ট্রেংথেনিং মানে আমরা বলবো শক্তিশালী করা। তাহলে এই যে পরিকাঠামোকে আরও বেশি শক্তিশালী করার জন্য গভর্নমেন্ট কিসের উপরে জোর দিয়েছিল 6th প্ল্যানে, ইন্দিরা গান্ধী সরকার। আমরা জানি এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি এই দুটোর উপরেই জোর দিয়েছিলেন। তাই অ্যান্সার হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি এই দুটোর উপরই কিন্তু ইন্দিরা গান্ধী জোর দিয়েছিলেন। তাই অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। নেক্সট আরেকটা কোশ্চেন আমরা যাব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিলির আগে আমাদেরকে একবার রিভিশন করতেই হবে এই কোশ্চেনগুলো, নাহলে কিন্তু আমরা পরীক্ষাতে আরও বেশি ভালো পরীক্ষা দিতে পারবো। কারণ আমাদের প্ল্যানিং থেকে প্রায় দেখেছি প্রিলিতে বা মেন্সে কোশ্চেন আসে। তাই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের লাস্ট মিনিট রিভিশনের জন্যে। নেক্সট দেখো নাম্বার 12 যে কোশ্চেনটা বলে দিয়েছে যে অ্যাডাল্ট এডুকেশন ওয়াজ অ্যাডেড। অ্যাডাল্ট এডুকেশন ওয়াজ অ্যাডেড টু দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম ডিউরিং। তাহলে অ্যাডাল্ট যে এডুকেশনটা এটা বলছে আমাদের অ্যাড করা হয়েছিল কোন প্ল্যানের ক্ষেত্রে। তাহলে আমরা দেখো অ্যাডাল্ট যে এডুকেশনটা এটা জানি আমরা, যেটা মেনলি আমাদের অ্যাড করেছিলেন যেটা হচ্ছে রাজীব গান্ধী সরকার, সেটা হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামটা, সেটা হবে আমাদের এখানে অ্যান্সার। তাহলে কী হবে না, মেনলি 7th প্ল্যান অ্যাডাল্ট এডুকেশন ওয়াজ অ্যাডেড টু দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম। ওই যে বলেছিলাম যে মিনিমাম নিডস প্রোগ্রামটা ইন্দিরা গান্ধী এনেছিলেন, তার উপরে কিছু কিন্তু অ্যাড করেছিল রাজীব গান্ধী সরকার 7th প্ল্যানে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অবশ্যই অ্যাডাল্ট এডুকেশন ওয়াজ অ্যাডেড টু দ্য মিনিমাম যেটা নিডস প্রোগ্রাম, সেটা হবে 7th প্ল্যান, যেটা হচ্ছে রাজীব গান্ধী করেছিলেন 85 থেকে 90। নেক্সট দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবো সেটা হচ্ছে তোমার যে খুবই আসবো, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্ল্যানিং সম্বন্ধে, যেটা বলেছে নাম্বার 13 হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভেল টু দ্য 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া। তাহলে 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া থেকে ফাইনাল অ্যাপ্রুভেল দিচ্ছে কোন সংস্থা। তাহলে ফাইনাল অ্যাপ্রুভেল মানে কি, যেটা হচ্ছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে তৈরি করতে কে, 5 ইয়ার প্ল্যানগুলো তৈরি করতে কে, প্ল্যানিং কমিশন। তাহলে এই যে প্ল্যানিং কমিশন যে প্ল্যানগুলোকে তৈরি করতেও কিন্তু অ্যাপ্রুভ করার ক্ষমতা কিন্তু প্ল্যানিং কমিশন হাতে থাকেনি। তাহলে প্ল্যানিং কমিশনের প্ল্যানগুলোকে অ্যাপ্রুভ করতো কে না, আমরা জানি জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তাহলে দেখো ফার্স্ট অপশানই বলে দিয়েছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর এনডিসি। তাহলে এই এনডিসি কবে তৈরি হয়েছিল, প্রায় পরীক্ষায় আসে, জানি 6th আগস্ট 1952, 6th আগস্ট 1952। এবং এই এনডিসি চেয়ারম্যান হলো প্রাইম মিনিস্টার, পিএম ওয়াজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে প্রধানমন্ত্রী যিনি তিনি হচ্ছেন এই এনডিসির চেয়ারম্যান, এবং প্ল্যানিং কমিশনের যারা যারা মেম্বার তারাও ছিল কিন্তু এনডিসির মেম্বার।
এবং সিএম অফ দ্য অল স্টেটস বা লেফটেন্যান্ট গভর্নর অফ অল ইউনিয়ন টেরিটরিজ এরা সবাই কিন্তু এনডিসির মেম্বার। তাহলে এনডিসির কাজটা কি? তাহলে প্ল্যানিং কমিশন যে প্ল্যানগুলোকে প্রিপেয়ার করতো, এনডিসি সেইগুলোকে কী করতো? অ্যাপ্রুভ করতো। তাহলে আমাদের কোশ্চেনটা এখানে কি বলেছে আগে জানতে হবে, যে কোশ্চেনটা বলে দিয়েছে যে হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভেল। তাহলে ফাইনালি অ্যাপ্রুভেল দেবে কে? না, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তাহলে আমরা আর বাকি অপশন দেখার দরকার নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? অপশন এ, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তাহলে আমরা আরেকটা নেক্সট কোশ্চেন যেটা আসবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, আরেকবার রিভিশন করে নিতে হবে। সেটা বলেছে নাম্বার 14, দ্য ভেরি ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মডেল অফ। তাহলে আমরা জানি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56 যেটা ছিল আমাদের ডিউরেশন, সেটা কোন প্ল্যানকে অনুসরণ করেছিল? তাহলে আমরা জানি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু যার মেন থিম ছিল কৃষিকাজ বা এগ্রিকালচার। তাহলে এই প্রথম 5-year প্ল্যানে মেন যেটা হচ্ছে হ্যারোড ডোমার মডেলকে অনুসরণ করা হয়েছিল। কারণ আমরা জানি ফার্স্ট 5-year প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন প্ল্যানকে অনুসরণ করা হয়েছিল? যেমন মহালনবিশ মডেল জানো যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুসরণ করে হয়েছিল মহালনবিশ মডেল। সেরকম বলেছে, দেখো আমাদের এখানে কোশ্চেনে কিন্তু বলেছে ফার্স্ট 5-year, তাই মহালনবিশ তো হবে না, কারণ মহালনবিশ যেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুসরণ করে। তাহলে আমাদের অপশন বিতে আছে হ্যারোড ডোমার মডেল। তাহলে অবশ্যই হবে অ্যান্সার অপশন বি, যেটা বলেছে হ্যারোড ডোমার মডেল, অপশন বি হবে। আর অপশন সি বলেছে বোম্বে প্ল্যান। জানো বোম্বে প্ল্যান তো 5-year প্ল্যান হওয়ার আগেই তৈরি হয়েছিল 1944 সালে বোম্বে প্ল্যান, যেটা 8জন নামকরা শিল্পপতি মিলে এই বোম্বে প্ল্যানটা তৈরি করেছিলেন 1944 সালে, এবং যার লিডারশিপ দিয়েছিলেন জানো পুরুষোত্তম ঠাকুর দাস বোম্বে প্ল্যানের। তাই বোম্বে প্ল্যানটা হবে না, তাই অ্যান্সার হবে অপশন বি, হ্যারোড ডোমার মডেল। আচ্ছা, নেক্সট যেটা আমরা আসবো, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষাতে আসতে পারে এবং আমাদের যেটা হচ্ছে খুবই পরীক্ষাতে এসেছো দেখেছি আমরা, সেটা হচ্ছে দেখো নাম্বার 15 যেটা বলেছে হোয়াট ওয়াজ দ্য প্রাইম টার্গেট। তার মানে কি? প্রাইম মানে হচ্ছে মূল লক্ষ্য, যেটা বলছে হোয়াট ওয়াজ দ্য প্রাইম টার্গেট অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট 5-year প্ল্যানের প্রাইম টার্গেটটা কি ছিল? তাহলে আমরা জানি যে ফার্স্ট প্ল্যানের প্রাইম টার্গেট ছিল এগ্রিকালচার। আমরা আগেই বলেছি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেটটা বা লক্ষ্যটাই ছিল এগ্রিকালচারকে গ্রোথকে বাড়ানো। কারণ গ্রোথ যদি বাড়াতে না পারি এগ্রিকালচার সেক্টরে, তা দেশের কখনোই উন্নয়ন হবে না। কারণ আমাদের ম্যাক্সিমাম লেবার ফোর্স কিন্তু এখনও দেশের কৃষিকাজের উপর ডিপেন্ড করে জীবিকা নির্বাহ করে, হাফ অফ দ্য পপুলেশন বলতে পারি। তাহলে ভারতকে বলা হয় কি? কৃষি প্রধান দেশ। তাহলে আমাদের দেখো যেখানে অপশানটা বলা আছে যে এখানে যে হোয়াট ওয়াজ দ্য প্রাইম টার্গেট অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট 5-year প্ল্যানের প্রাইম টার্গেট বা মূল লক্ষ্যটা কী ছিল? তাহলে ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি হবে না, কারণ ইন্ডাস্ট্রি ছিল সেকেন্ড প্ল্যানের মূল লক্ষ্য। কিন্তু কোশ্চেন বিয়েতে বলেছে অপশন বি, যেটা ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। তাহলে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার যেটা, এটাই হবে আমাদের অ্যান্সার অপশন বি। কারণ আমরা জানি ফার্স্ট প্ল্যানের মেন থিম ছিল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার বা ইনফ্রাস্ট্রাকচার বা পোর্ট তো হবেই না। তাই নেক্সট যেটা আমরা আসবো, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা দেখে নিতে হবে পরীক্ষায় এসেছে বা আসতে পারে, সেটা হচ্ছে তোমার নাম্বার 16 যেটা বলেছে হোয়াট ওয়াজ দ্য প্ল্যান হলিডে ডিক্লেয়ার্ড। তাহলে প্ল্যান হলিডে মানে কি? সরকার যখন প্ল্যানটাকে ছুটিতে পাঠাচ্ছে হলিডে, তা যেন তৃতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা, সেই সময় আমাদের যেন ইন্দো চায়না ওয়ার 1962 বা ইন্দো পাক ওয়ার 1965, পরপর দুটো যুদ্ধ হয়েছিল, সাকসেসিভ ওয়ার 1962, 1965, ইন্দো চায়না 1962, 1965 ইন্দো পাক পাকিস্তান, যার ফলে ভারতে কিন্তু একটা আর্থিক ক্ষতি হয়েছিল। সেই জন্য যখন ইন্দিরা গান্ধী ক্ষমতা এলো 1966 সালে, তখন দেখলেন যে ভারতের কোষাগারে সেই সমস্ত ফান্ড নেই জমা যে ভারত 5-year প্ল্যানটাকে কন্টিনিউ করতে পারবে। তাহলে 5-year প্ল্যানকে কন্টিনিউ করতে গেলে সরকারের তো একটা রেভিনিউ থাকতে হবে ফান্ডে, সেই রেভিনিউটা তো সরকারের কাছে নেই। তাহলে সরকার কি করে 5-year প্ল্যান কন্টিনিউ করবে? তাই সরকার থার্ড প্ল্যানের পরে ঘোষণা করলেন যে আমরা প্ল্যানটাকে কিছুদিনের জন্য স্থগিত রাখবো। সেই জন্য সরকার কি করলেন? শর্ট টার্ম প্ল্যান নিলেন। শর্ট টার্ম মানে কি? এক বছর করে এগুনো, যে এক বছর করে আমরা এগুবো। আবার যখন সরকারের হাতে ফান্ড পুনরায় জেনারেট হবে, তখন সরকার কিন্তু আবার 5-year প্ল্যানকে কন্টিনিউ করবেন। তাহলে আমাদের এখানে বলেছে দেখো যে হোয়েন ওয়াজ দ্য প্ল্যান হলিডে ডিক্লেয়ার্ড। তাহলে আমরা কি বললাম? তৃতীয় পঞ্চবার্ষিকী ঠিক পরের সময়টাই ছিল প্ল্যান হলিডে।
কারণ তৃতীয় পঞ্চবার্ষিকীর সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যুদ্ধগুলো হওয়ার জন্যে বা ব্যাড মনসুন ছিল, তার ফলে কিন্তু এগ্রিকালচার গ্রোথ রেটটা হয়ে গেছিলো নেগেটিভ থার্ড প্ল্যানে। সেই জন্য সরকারের কাছে রেভিনিউ কিন্তু অনেক কম হয়েছিল, তাই সরকার 5 ইয়ার প্ল্যানটাকে কন্টিনিউ করতে পারলেন না। তাই অ্যান্সার করবো যে থার্ড 5 ইয়ার প্ল্যান আফটার থার্ড 5 ইয়ার প্ল্যান, এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যাবো, যেটা পরীক্ষার আগে আমাদের দেখে নিতে হবে রিভিশন, যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা বলেছে নাম্বার 17, জহর রোজগার যোজনা, JRY, জহর রোজগার যোজনা। লাস্ট ইয়ার কি তার আগের বছর এসেছিল কোশ্চেনটা প্রিলিতে, জহর রোজগার যোজনা ওয়াজ লঞ্চড ইন, তাহলে JRY 1989। আমরা জানি যে জহর রোজগার যোজনাটা এসেছিল 1989 সালে, বা NRY দুটোই 1989 সালে। কারণ NRY হচ্ছে ন্যাশনাল, যেটা হচ্ছে আমাদের জানো নেহেরু রোজগার যোজনা, জহর রোজগার যোজনা একটা হচ্ছে আমাদের রুরাল এরিয়া, একটা হচ্ছে আরবান এরিয়ার সাথে রিলেটেড। তাহলে জহর রোজগার যেটা হচ্ছে এটা হচ্ছে রুরাল এরিয়া জন্য রিলেটেড, আর নেহেরু রোজগার যোজনা যেটা হচ্ছে আরবানের সাথে রিলেটেড। তাহলে দুটোই 1989 সাল। তাহলে আমরা জানি 89 মানে কি, সালটা যখন জেনে যাচ্ছি তাহলে আমাদের কি কোন প্ল্যানের মধ্যে পড়বে ডিউরেশনটা অবশ্যই বার করতে পারবো। তাহলে 1989 মানে জানি আমরা 85 থেকে 90-এর মধ্যেই পড়বে। তাহলে 85 থেকে 90-র মধ্যে পড়ছে, তার মানে অবশ্যই সেরে যাবে কিসের মধ্যে না, আমাদের 7th 5 ইয়ার প্ল্যান, 7th 5 ইয়ার প্ল্যান। তাহলে এখানে দেখো আমাদের অপশন ডি এতে রয়েছে 7th 5 ইয়ার প্ল্যান, তাই অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসতে পারে। সেটা বলেছে দেখো যে নাম্বার 18-এ যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনসিস্ট অফ, একটু আগেই তোমাদের এনডিসির মধ্যে একটা কোশ্চেন বলেছিলাম যে জাতীয় উন্নয়ন পরিষদ, এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের প্ল্যানগুলোকে অ্যাপ্রুভ করে। তাহলে এর মেম্বার কারা কারা, একটু আগেই বলেছিলাম যে এর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। এটা তৈরি হয়েছিল 1952 সালে 6ই আগস্ট, এবং এর মেম্বার হবে CM অফ অল স্টেটস এবং লেফটেন্যান্ট গভর্নর অফ অল ইউনিয়ন টেরিটরিজ। এবং প্ল্যানিং কমিশনের যারা মেম্বার তারা হবে কিন্তু NDCর মেম্বার। তাহলে বলেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইজ কনসিস্ট অফ, তাহলে দেখো প্রথমে বলেছে মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন, অবশ্যই কারেক্ট, মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন তো যারা তারা তো NDCর মেম্বার। নেক্সট বলেছে দেখো গভর্নর অফ স্টেট, কখনোই না, কারণ স্টেটের যারা গভর্নর, কারণ আমরা জানি লেফটেন্যান্ট গভর্নর বলেছি, স্টেটের গভর্নর নয়, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটরিজের কথা বলা আছে মেম্বার হিসাবে, কিন্তু গভর্নর অফ স্টেটের কথা বলা নেই, তাই অপশন বি হলো না। অপশন সি বলে দেখো চিফ মিনিস্টার, আগে বলেছি CM অফ অল স্টেট, তাহলে চিফ মিনিস্টার এনারাও ছিলেন মেম্বার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা করব, অপশন ডি অবশ্যই হবে, A অ্যান্ড C। নেক্সট আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনে চলে যাব, যেটা হচ্ছে আমাদের এক্সামে আসতে পারে। নাম্বার 19 কোশ্চেনটা কি বলেছে দেখো, যে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ অ্যামাং দ্য ফলোয়িং, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ অ্যামাং দ্য ফলোয়িং মিনস। তাহলে প্ল্যানিং কমিশন আগেই বলেছি এটা হচ্ছে নন কনস্টিটিউশনাল, অসাংবিধানিক, বা যেটা জানো যেটা গভর্নমেন্ট এটাকে, যেটা হচ্ছে এক্সট্রা পার্ট, কনস্টিটিউশনের এক্সট্রা পার্ট, এটা হচ্ছে নন স্ট্যাটুটরি বডি বা অ্যাডভাইসারি বডি। কিন্তু বলেছে কোশ্চেনটা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড হুইচ অ্যামাং দ্য ফলোয়িং মিনস। তাহলে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং মিনস যেটা বলেছে, তাহলে অ্যাক্ট অফ পার্লামেন্ট হবে না, কখনো এটা পার্লামেন্ট অ্যাক্ট হয়নি। প্রেসিডেন্সিয়াল অর্ডার এটাও হবে না, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স হয়নি। তাহলে কি হয়েছিল, এটা অবশ্যই হবে ক্যাবিনেট রিসলিউশনের মাধ্যমে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, ক্যাবিনেট রিসলিউশন, এর মাধ্যমে প্ল্যানিং কমিশনটাকে আমাদের আনা হয়েছিল, ক্যাবিনেট রিসলিউশন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষাতে এসেছে কোশ্চেনটা, বা অনেক পরীক্ষায় আসতে পারে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য আমার দেখে নিতে হবে। সেটা হচ্ছে বলেছে নাম্বার 20, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মেন ফিচার অফ ডেমোক্রেটিক। তাহলে ডেমোক্রেটিক প্ল্যানিং মানে কি, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। তাহলে বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য মেন ফিচার, এই গণতান্ত্রিক যে প্ল্যান তার মূল বৈশিষ্ট্যটা কি। তাহলে প্রথমে বলে দেখো ইন্ডিউসমেন্ট। তাহলে ইন্ডিউসমেন্ট যেটা বলছে, ইন্ডিউসমেন্ট মানে কি, যেটা বলে প্ল্যানিং বাই ইন্ডিউসমেন্ট, মানে যেখানে সরকারের কোনো রোল থাকবে না, বুঝেছো। তাহলে সরকার কি করবে, সেখানে রোল থাকবে না, সেটা পুরোপুরি প্রাইভেট দ্বারা কন্ট্রোল হবে। সেখানে প্রাইভেট পুরোপুরি মার্কেটের উপর ছেড়ে দেবে, দাম বাড়লে দাম বাড়িয়ে দেবে, দাম কমলে দাম কমাবে, মানে ডিমান্ড যদি বাড়ে মার্কেটে দাম বাড়বে, ডিমান্ড কমলে দাম কমবে। কিন্তু কোশ্চেনটা বলেছে ডেমোক্রেটিক প্ল্যানিং, তো সেটা নয়। ডেমোক্রেটিক মানে কি, সরকারের তো একটা রোল থাকবেই, গণতান্ত্রিক। তাহলে বলে দেখো ইন গভর্নমেন্ট, আবার গভর্নমেন্টে যে পুরোপুরি রোল থাকবে সেরকম, যেমন ইন্ডিয়াকে বলা হয় মিক্সড ইকোনমি। তাহলে ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে পুরোপুরি যে গভর্নমেন্ট দাম রেগুলেট করছে সেটাও বলতে পারি না,
আবার পুরোপুরি যে মার্কেটের উপর ছেড়ে দিচ্ছে সেটাও বলতে পারি না, কারণ ইন্ডিয়া হচ্ছে একটা মিশ্র অর্থনীতি। যেগুলো মনে করো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার দামটাকে কিন্তু সরকার কি করছে, নিয়ন্ত্রণ করছে নিজে। আবার এইদিকে মনে করো যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমার দেশে যেন লাক্সারি গুডস, যেমন আমি যদি এক্সাম্পল দিই, শেয়ার মার্কেট, ডায়মন্ড, গোল্ড, এর দাম কিন্তু বাড়লে সরকার কোনো নিয়ন্ত্রণ করবে না, কারণ এটা হচ্ছে লাক্সারি গুডস। এর দাম বাড়লে সাধারণ মানুষের উপরে অত এফেক্ট পড়ে না, কিন্তু যদি এসেন্সিয়াল গুডসের দাম বাড়ে সাধারণ মানুষের উপরে কিন্তু এফেক্ট পড়বেই। তাই আমাদের দেশে দেখি সরকার একদিকে কি করে, কিছু জিনিসের দামকে নিয়ন্ত্রণ করে, যেগুলো বেসিক্যালি এসেন্সিয়াল গুডস বা নিত্য প্রয়োজনীয় দরকার, আবার যেগুলো হচ্ছে লাক্সারি গুডস, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন নয়, তাহলে সেগুলোর উপর কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জন্য আমাদের ইন্ডিয়াকে বলি আমরা মিক্সড ইকোনমি। তাই এখানে বলছে দেখো, তাহলে কোনটা বলছে আমাদের হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য মেন ফিচার অফ ডেমোক্রেটিক, তাহলে গণতান্ত্রিক যে প্ল্যান, স্যার ডেমোক্রেটিক প্ল্যানে কোনটা মেন বৈশিষ্ট্য হতে হবে, অবশ্যই হতে হবে ফ্লেক্সিবিলিটি। কারণ সরকার যদি সরকার সিচুয়েশন বুঝে ঠিক করবে কার দাম বাড়াবো কার দাম কমাবো, সেটা অবশ্যই কী হবে, ফ্লেক্সিবিলিটি। পুরোপুরি মার্কেটের উপরও ছেড়ে দেবে না, আবার পুরোপুরি সরকার যে রেগুলেট করবে সব জিনিসের দাম, সেটাও হবে না। তাহলে কী হবে, অবশ্যই হতে হবে অ্যান্সার ডি, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবল যদি হয় তবেই কী হবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা যেটা কোশ্চেন আমরা চলে আসবো, সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা বলেছে নাম্বার 21, যেটা আসবো আমরা, সেটা বলেছে যে মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ। তাহলে মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলে, মার্জিনাল ওয়ার্কার্স তাদেরই বলা হবে যারা হচ্ছে, আমরা বলি না মার্জিনাল, যেমন বলি ফার্মার, মার্জিনাল ফার্মার নাকি প্রান্তিক কৃষক, বাংলায় প্রান্তিক কৃষক, যাদের জমি নেই, নিজস্ব কোনো জমি নেই, যাদের জমির পরিমাণ 0 থেকে 1 হেক্টর, 0 থেকে 1 হেক্টর, তাদেরকে বলি প্রান্তিক কৃষক। সেরকম মার্জিনাল ফার্মার কাদের বলে, যাদের কাছে কোনো কাজ নেই, যারা বছরের বেশিরভাগটা সময় বসে থাকছে বাড়িতে, যারা কোনো কাজ খুঁজে পাচ্ছে না, বাড়িতেই বসে থাকছে, বুঝেছো। আর মেন ওয়ার্কার্স কাদের বলে, যারা বছরের বেশিরভাগটা সময় কাজ করে বা কাজের সঙ্গে যুক্ত থাকে, ইনভলভ থাকে, তাদের বলা হয় মেন ওয়ার্কার্স। তাহলে কোশ্চেনটা বলেছে মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ। তাহলে প্রথম অপশন বলে দেখো লেস দ্যান 183 ডেজ ওয়ার্ক ইন এ সেন্সাস ইয়ার। তাহলে আমাদের অবশ্যই আগেই বললাম যে মার্জিনাল ওয়ার্কার তাদেরই বলা হয় যারা বছরের বেশিরভাগটা সময় বাড়িতে বসে থাকবে বা কাজ খুঁজে পাবে না। তাহলে অপশন 8টাই হবে আমাদের অ্যান্সার, লেস দ্যান 183 ডেজ ইন এ সেন্সাস ইয়ার, অপশন এ। আর যদি বলতো মেন ওয়ার্কার্স, যদি কোশ্চেন আমাদের মার্জিনাল জায়গায় যদি বলতো মেন ওয়ার্কার্স, তাহলে মেন ওয়ার্কার কাদের বলা হয়, যারা 183 দিনের বেশি সময় ধরে কাজ করে, তখন আমরা অ্যান্সার করতাম অপশন বি। মেন ওয়ার্কার বললে অপশন বি হবে, আর যেহেতু মার্জিনাল ওয়ার্কার বলেছে তাই অ্যান্সার হবে অপশন এ, লেস দ্যান 183 ডেজ ওয়ার্ক ইন এ সেন্সাস ইয়ার। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চলে যাব পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদেরকে আসবেই পরীক্ষাতে বা রিভিশন করতেই হবে, কারণ এগুলো দেখেছি আমরা লাস্ট বিগত বছরগুলোতে অনেকবার এই কোশ্চেনগুলো এসছে পরীক্ষাতে। আচ্ছা, নেক্সট দেখো যে কোশ্চেনটা বলেছে আমাদের নাম্বার 22, ইফ উইথড্রল অফ এ ওয়ার্কার ফ্রম এমপ্লয়মেন্ট ডাজ নট ক্রিয়েট এনি আউটপুট লস। তার মানে কি, যদি মনে করো কোনো লেবারকে আমরা তুলে নিই তার কর্মক্ষেত্র থেকে, তাহলে বলছে সেই সিচুয়েশনটাকে কি বলা হয়। তাহলে আমরা যেটা বলেছি যে মার্জিনাল ওয়ার্কার, যখন বললাম যে যাদের জমির পরিমাণ যাদের হচ্ছে নেই আর কি, মার্জিনাল যারা ওয়ার্কার বা মার্জিনাল যারা হচ্ছে এগ্রিকালচারাল ফার্মার, আবার মার্জিনাল ওয়ার্কার মানে যারা বছরে বেশিরভাগটা সময় বসে থাকে। কিন্তু আবার এখানে দেখো বলেছে যে কিছু লেবারকে যদি তুলে নেওয়া হয় তার প্রোডাকশন মানে উৎপাদন থেকে, তাহলে প্রোডাকশনের উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে আমরা এটা কিসে দেখতে পাই, এগ্রিকালচারে দেখতে পাই। আমরা এগ্রিকালচারে কি দেখি, কৃষিকাজে, যে যা লেবার থাকা দরকার তার থেকে অনেক বেশি লেবার অলরেডি রয়েছে। মনে করো একটা জমিতে 5 জন লেবার থাকা দরকার, সেখানে দেখলাম 7 জন বা 10 জন রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 2 জনকে তুলেও নিই, আমার কিন্তু প্রোডাকশনের উপর কোনো চেঞ্জ হবে না, উৎপাদন যা ছিল তাই থাকবে। কারণ আমাদের যেন মার্জিনাল, যেটা বললাম যে যারা বছরে বেশিরভাগটা সময় বাড়িতে বসে থাকছে, সেটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার বলেছি। তাহলে এখানে দেখো বলেছে কি, যে একটা এগ্রিকালচার সেক্টরে কি দেখি, যে একটা জমিতে আমি ভাবছি যে আমি যদি বেশি করে লেবারকে লাগাই তাহলে আমার প্রোডাকশন অনেক বেশি হবে। তাহলে আমি ভাবছি কি, যেখানে 10 জন লাগালে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 2 দিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু দেখা গেল সেই জমিটা হচ্ছে 5 জন কি 6 জনের ক্যাপাসিটি, সেখানে 10 জন লাগিয়ে দিয়েছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হওয়ার জায়গায় কী হলো, আরও বেশি দেরি হচ্ছে। তাই ওখান থেকে যদি আমি 1 জন বা 2 জন লেবারকে তুলেও নিই উৎপাদন থেকে, কারণ যা লেবার থাকা দরকার তার থেকে তো অলরেডি বেশি লেবার রয়েছে, তাই 1 জন বা 2 জনকে যদি তুলেও নিই উৎপাদন থেকে, আমার উৎপাদনের উপর কোনো চেঞ্জ হবে না। তাই এই ধরনের প্রোডাক্টসকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে কী হয়, 0 হয়, কারণ আমার যা লেবার থাকা দরকার তার থেকে অলরেডি অনেক বেশি লেবার ওখানে রয়েছে। তাই এখানে দেখো কোশ্চেনটা কি বলেছিল, যে কোনো লেবার যদি, তাহলে এটা হবে ডিসগাইজড, মানে ছদ্মবেশী বেকারত্ব, ডিসগাইজড
আনএমপ্লয়মেন্ট। এটা আমরা প্রায় পরীক্ষায় দেয় যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কাকে বলে, বাংলায় কি বলি, ছদ্মবেশী বেকারত্ব। মানে আমাদের সামনেই ঘটছে কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। বল না ছদ্মবেশে থাকা, ছদ্মবেশ মানে কি বহুরূপী, যেটা বলি আমরা, যে আমাদের সামনে কোনো একজন ব্যক্তি ছদ্মবেশে রয়েছে, আমরা তাকে চিনতে পারছি না। তাহলে এই ধরনের বেকারত্ব কি হয়, আমাদের চোখের সামনেই ঘটছে এগ্রিকালচারে, যে যা লেবার থাকা দরকার তার থেকে অলরেডি বেশি লেবার রয়েছে, কিন্তু যদি দুজন তুলেও নিই তার প্রোডাকশনের উপর যে কোনো এফেক্ট পড়বে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তাই এই ধরনের বেকারত্বকে বলা হবে কি, ডিসগাইজড বা ছদ্মবেশী বেকারত্ব। বুঝেছো? নেক্সট জায়গায় যেটা বলা আসবো, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে 23-তে যেটা বলা আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা বলছে ইফ ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস। ইনফ্লেশন মানে কি, মুদ্রাস্ফীতি। যখন জিনিসের দামটা বাড়ে একদিকে টাকার মূল্যটা কি হয়, কমে যায়। মনে করো আলু ছিল 20 টাকা কেজি বাজারে, সেই আলুটা যদি 25 টাকা কেজি হয়, স্বাভাবিক ব্যাপার, তাহলে আমি যদি 20 টাকা কেজি আলু থাকে, সেটা আমি 100 টাকা ক কেজি পাবো, 5 কেজি কিনতে পারবো। সেই আলুটা যদি 25 টাকা কেজি হয়, তাহলে আমার ক কেজি আসবে, 4 কেজি। স্বাভাবিক ব্যাপার, তাহলে আমার টাকার দামটা বাজারে কমছে। যেই আলুটা আমি আগে 20 টাকা কেজি থাকার জন্য আমি 5 কেজি কিনতে পারছিলাম 100 টাকাতে, সেই আলুটা যখন 25 টাকা কেজি হচ্ছে, আমার 100 টাকায় ক কেজি আসছে, 4 কেজি। তাহলে এই যে টাকার মূল্যটা যে বাজারে কমে যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তাহলে বলছে ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশন প্রাইস রাইজ। তাহলে মুদ্রাস্ফীতি যদি বাজারে কন্টিনিউ হয়, তাহলে টাকার মূল্য বাজারে কমছে। তাহলে বলছে রিজার্ভ ব্যাংক কি করবে, তাহলে আরবিআই, জানো কেন্দ্রীয় ব্যাংক আমার দেশে কে, আরবিআই। তাহলে স্বাভাবিক ব্যাপার, আরবিআই চেষ্টা করবে কি, সেই ইনফ্লেশনটাকে কমানোর জন্যে দেশে ব্যাংক রেট, রেপো রেট এগুলোকে বাড়াতে, বা সিআরআর। তাহলে এখানে বলেছে ইনক্রিজ সিআরআর। সিআরআর মানে কি, প্রত্যেকটা ব্যাংক আরবিআইয়ের কাছে একটা টাকা কিসে রাখতে হয়, ক্যাশ রূপে রাখতে হয়, ক্যাশ ফর্মে। তাহলে সেটাকে আমরা জানি সিআরআর, যে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে তাদের একটা লিকুইডের বা তাদের যে একটা হাতে রিজার্ভ রয়েছে, ক্যাশ, গোল্ড বা বন্ড, তার একটা পোর্শন কিন্তু ক্যাশ ফর্মে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। তা যদি আরবিআই সিআরআরটা বাড়িয়ে দেয়, তাহলে ব্যাঙ্কগুলোর হাতে লিকুইডিটি বলো বা ক্যাশের যোগান কী হবে, কমে যাবে। তখনই কী হবে, ব্যাংকে লোন দেওয়ার ক্ষমতা কমে যাবে। তাহলে বাজারে কী হবে, ঋণের তোমার যেটা হচ্ছে লোন দেওয়ার ক্ষমতা কমলেই বাজারে আমাদের ক্যাশ যোগানটাও কমবে। তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, ইনক্রিজ সিআরআর। নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা চলে যাবো আমরা, সেটা বলেছে কি 24-এ যেটা আমরা আসবো, সেটা বলা হচ্ছে দেখো যে এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি। তাহলে ব্ল্যাক মানি মানে কি, ব্ল্যাক মানে কালো টাকা যেটা বলি। তাহলে বাজারে যদি কালো টাকার যোগান বেড়ে যায়, স্বাভাবিক ব্যাপার, আমরা বলি না যে লোকের হাতে কালো টাকা প্রচুর আছে তাই এত জিনিস কিনতে পারছে। তাহলে কালো টাকার যোগান যদি লোকের হাতে বাড়ে, প্রচুর যদি বাড়ে, তা স্বাভাবিক মার্কেট ডিমান্ড বাড়বে। ডিমান্ড তো বাড়বে, চাহিদা, কালো টাকা যদি যোগান বাড়ে, তাহলে সেখানে কি হবে, তাহলে সবার হাতে তো কালো টাকা বাড়ছে না, কিছু মানুষ হাতে বাড়ছে। তাহলে যাদের হাতে কালো টাকা বাড়ছে তাদের ডিমান্ড বাড়লে কী হবে, জিনিসের দামটা বাড়বে। আর জিনিসের দাম বাড়লে কী হবে, যাদের ইনকামটা কম তাদের উপর চাপ বাড়বে, কারণ আমার সবার তো ইনকাম বাড়ছে না। যাদের হাতে কালো টাকা রয়েছে তাদের হাতে কী হচ্ছে, টাকা বেশি থাকার জন্য তারা ডিমান্ড করছে, আর ডিমান্ড বাড়ার জন্য কী হচ্ছে, জিনিসের দাম বাড়ছে। কিন্তু যাদের ইনকামটা বাড়লো না, যাদের মনে করো ফিক্সড ইনকাম, যেমন স্যালারিড পার্সন, স্টুডেন্ট, পেনশনার, এদের ক্ষেত্রে কী হবে, চাপটা বাড়বে, মানে কি দামের বোঝাটা বেড়ে যাবে। তাহলে ইনইকুয়ালিটি মানে কি, অবৈষম্যতা। বাজারে একটা কী হবে, অবৈষম্যতা বাড়বে, যে যাদের ইনকামটা কম তাদের উপরে দামের বোঝাটা বাড়ার জন্যে ইনইকুয়ালিটি তৈরি হবে। তাই এখানে অ্যান্সার হবে অপশন এ, ইনক্রিজ ইনইকুয়ালিটি অফ ইনকাম। নেক্সট দেখো আরেকটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবো, সেটা হচ্ছে খুবই লাস্ট যে কোশ্চেনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসতে পারে, সেটা বলেছে 25 WTO। আগের বছর একটা কোশ্চেন এসেছিল প্রিলিতে, যে WTOর আগে নাম কী ছিল, লাস্ট ইয়ারের কোশ্চেন এসেছিল প্রিলিতে, যে WTOর আগে নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড। তাই WTO বা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে প্রায় দেখি প্রত্যেক বছর প্রিলিতে একটা না একটা কোশ্চেন দেয়। তাহলে বলেছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিরেক্টেড, LDC মানে কি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, যেগুলো হচ্ছে উন্নত দেশ যেগুলো, সেটাকে ইনক্লুডিং ইন্ডিয়া, সেগুলোকে বলছে তাহলে WTO কি ডিরেকশন দিচ্ছে, যে ইম্পোজ এক্সপোর্ট সাবসিডি, যে এক্সপোর্ট যেগুলো করছো সেগুলোর উপর সাবসিডি দাও, ব্রিং ইন এক্সচেঞ্জ কন্ট্রোল, যে এক্সচেঞ্জ মানে কি, আমরা যে ইন্ডিয়ান কারেন্সি ফরেন কারেন্সি বা ফরেন কারেন্সি যে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করছি সেটার উপর একটা কন্ট্রোল থাকা দরকার, ইনক্রিজ লিবারালাইজেশন অ্যান্ড কোঅপারেশন ফরেন ট্রেড। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অবশ্যই হবে অ্যান্সার সি, কারণ আমরা যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার মেম্বার কান্ট্রিকে লোন দেয়। তাহলে WTO তৈরি হচ্ছে জানো 1995 সালে 1 জানুয়ারি, যার আগে নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড, লাস্ট ইয়ার এসেছিল। তাহলে এই WTOর মেম্বার কান্ট্রি এখন বর্তমানে 164। তাহলে এই WTOর হেডকোয়ার্টার জানো জেনিভা, সুইজারল্যান্ডে। তাহলে WTO তার মেম্বার কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া, কারণ ইনক্লুডিং আমাদের ইন্ডিয়া হচ্ছে WTOর ফাউন্ডিং মেম্বার, কারণ ইন্ডিয়া 1994 সালে সাইন করেছিল। তাহলে WTO তার
মেম্বার কান্ট্রিগুলোকে, বিশেষ করে ইন্ডিয়ার মতো দেশগুলোকে কি ডিরেকশন দিচ্ছে, যে ইনক্রিজ লিবারালাইজেশন অ্যান্ড কোঅপারেশন ফরেন ট্রেড, মানে আমরা যে ফরেন ট্রেড বা ফরেন কান্ট্রি থেকে যেগুলো কিনছি আমরা বা যেগুলো আমরা এক্সপোর্ট করছি, রপ্তানি করছি, সেগুলোর সঙ্গে কী হতে হবে, আমাদেরকে আরও বেশি করে যোগাযোগ রাখতে হবে এবং আমাদেরকে ইনক্রিজ লিবারালাইজেশন মানে কি, যে সরকারের রোলটাকে কমিয়ে প্রাইভেট সেক্টর রোলটা বাড়াতে হবে। সব ক্ষেত্রে সরকারকে হস্তক্ষেপ করলে চলবে না, সরকারকে কী করতে হবে, কিছুটা প্রাইভেটকে পেস দিতে হবে, যাতে আরও বেশি করে দেশের কী হয় না, এক্সপোর্টটা বাড়ে এবং দেশে আরও বেশি করে উৎপাদনটা বাড়ে। তাহলে এইটাই ছিল তোমাদের যেটা 25টা কোশ্চেন, যেটা তোমাদের রিভিশনের খুবই প্রয়োজন। এই 25টা কোশ্চেন অবশ্যই ভালো করে দেখে যাবে তোমরা পরীক্ষার জন্যে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের যদি কোনো রকমের কোনো কিছু কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই তোমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে 03366203574। এই কোর্স সম্বন্ধে তোমাদের ডিটেলস জানতে চাইলে এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবং তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আসছে, এই পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপেয়ার নাও এবং তোমরা অবশ্যই রাইস স্মার্ট সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা ক্লাসগুলো যতগুলো সেশন হবে রাইস স্মার্টের, তোমরা লাইভ হোক বা তোমাদের যেটা হচ্ছে যাই যে ক্লাস হোক, সেগুলো তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো। থ্যাংক ইউ।